নমস্কার, আজকে কিডনি রোগের খাদ্য তালিকা নিয়ে একটু ডিসকাস করব। একিউট কিডনি ডিজিজে খাদ্য তালিকা সেটা ডিফারেন্ট। একিউট কিডনি ডিজিজের পেশেন্ট থাকে, মনে করুন ক্রিটিক্যাল কেয়ার ডিভিশন হসপিটালে এডমিট থাকে, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু যে পেশেন্টগুলো ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, স্টেজ 1, 2, 3, 4 এবং 5-এ আছেন এবং যাদের ডায়ালাইসিস হচ্ছে, তাদের খাদ্য তালিকাটা আজকে আমি একটু বলে দিচ্ছি। তবে কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে এবং কি কি জিনিস বেশি খেতে হবে। যেরকম কিডনি ডিজিজে শরীর থেকে ফসফরাস এক্সক্রিট হয় না, পটাশিয়াম এক্সক্রিট হয় না, সুতরাং আমাদের লো পটাশিয়াম কন্টেনিং ফুড, লো ফসফরাস কন্টেনিং ফুড খেতে হবে। এবং কিডনি ডিজিজের ক্ষেত্রে শরীরের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, সুতরাং একটা হাই ক্যালসিয়াম কন্টেনিং ফুড নিতে হয় আমাদের। তো এমন কিছু ফুড নিতে হবে যাতে আমাদের হিমোগ্লোবিনটাও মেনটেন থাকে। এবং কিডনি ডিজিজের মধ্যে আস্তে আস্তে কিন্তু পেশেন্টের শরীর থেকে ইউরিয়া এক্সক্রিয়েশন, ক্রিয়েটিনিন এক্সক্রিয়েশন সেটা কমে যায়। সো ইউরিয়া এবং ক্রিয়েটিনিন যারা যেসব খাদ্য বৃদ্ধি করে সেই খাদ্যগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করতে লাগবে। এবং হাই প্রোটিন কন্টেনিং ফুড, এনিম্যাল প্রোটিন, সেগুলো নিলে কিন্তু ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যাবে এবং এটা পেশেন্টের শরীরে খুব খারাপ প্রভাব ফেলবে। তো প্রোটিন নিতে হবে না এরকম নয়, 60 to 70 মানে 0.8 গ্রাম পার কেজি পার বডি ওয়েট হিসাবে আমাদের সেই প্রোটিনটা নিতে হয়। সো যেসব পেশেন্টের পা ফুলে যাচ্ছে তাদের ক্ষেত্রে ফ্লুইড ইনটেকটা কম করে রাখতে লাগবে। এবং যেরকম হাই পটাশিয়াম কন্টেনিং ফুড লাইক প্রচুর রসালো ফল যদি খাওয়া হয়, আম, জাম, কাঁঠাল, লিচু, তাহলে কিন্তু পটাশিয়ামটা বেড়ে যাবে। তো পটাশিয়ামটার কিন্তু খেয়াল রাখতে লাগবে। হাই ফসফরাস মানে রুট জাতীয় জিনিস যদি খাওয়া হয়, যেমন ওল, কচু, লতি ছড়া, বিট, গাজর, শালগম, এগুলো কিন্তু হাই ফসফরাস কন্টেনিং ফুড। যেসব পেশেন্টের সিকিডি 3, 4-এ আছে, যাদের ক্রিয়েটিনিন 3, 4-এর উপরে আছে, তাদের কিন্তু এসব জিনিস অ্যাভয়েড করতে লাগবে। টক দই খাওয়া চলবে এবং সল্টটা কিন্তু খুব কমই নিতে হবে, কারণ প্রেশারটাও বেড়ে যাবে এবং সেই সল্টটাই কিন্তু কিডনি এক্সক্রিট করবে বডি থেকে। সো কিডনির উপরে কাজ কমাতে গেলে আমাদের সল্ট ইনটেক কম রাখতে লাগবে। প্লাস কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস কনজিউম করা খুবই খারাপ এবং সেই ক্ষেত্রে কিন্তু কিডনির উপরে খুব খারাপ প্রভাব ফেলতে পারে। এবং যাদের যেসব পেশেন্টের ডায়াবেটিস আছে এবং তাদের কিডনির স্টেজটা অগ্রসর হচ্ছে, অনেকটা আগে চলে যাচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে, লাইক যে স্টেজ 4, 5 চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়। সেই দিকটাও খেয়াল রাখতে। সুতরাং কিডনি ডিজিজের ক্ষেত্রে একটা কথা বলবো, যদি কোনো পেশেন্টের সুগার এবং প্রেশারের কারণে কিডনি ডিজিজ হয়ে থাকছে, তাদের ক্ষেত্রে সুগার প্রেশার কন্ট্রোল করা, না হাইপো হতে পারবে না হাইপার হতে পারবে, না বেশি প্রেশারটা বেশি বেড়তে পারবে না প্রেশার লো হতে পারবে, না হাইপোগ্লাইসেমিয়া হতে পারবে না হাইপারগ্লাইসেমিয়া, সবকিছু একটা গণ্ডির মধ্যে থাকবে, রেঞ্জের মধ্যে থাকবে, কন্ট্রোলেবল লেভেলের মধ্যে থাকবে। তার সঙ্গে প্রত্যেকটা জিনিস, ফ্লুইড, মিনারেলস, ফ্যাট, প্রোটিন, সবকিছুর কিন্তু কনজিউমারও কিন্তু একটা অ্যামাউন্ট থাকে। সেই অ্যামাউন্টটা মনিটর করে যদি চলা হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিনিন বৃদ্ধি সেরকম ভাবে পাবে না। এবং যে পেশেন্টের আজকে ডায়ালাইসিস বা কালকে ডায়ালাইসিস লাগার কথা, সেই ডায়ালাইসিসটা অনেক দিন পিছিয়ে যাবে। এবং 100% কিওর কিন্তু কোনো পেশেন্টের ক্ষেত্রে কোনো মেডিসিনের মাধ্যমে করা যাবে না, কারণ যেই জন্মগত দুটো কিডনি আছে, আপনার ডায়াবেটিস এবং হাইপারটেনশনের হিস্ট্রি আছে, সেইগুলোকে কিন্তু মুছে ফেলা যাবে না। তো সেই যে কিডনিগুলো আপনার আছে তাকে রিপেয়ার করতে হবে এবং সেই জিনিসগুলো যাতে ভবিষ্যতে যেন সেটা ডায়ালাইসিস না লাগে, সেটার দিকে আমাদের খেয়াল রাখতে লাগবে। এবং সেই ক্ষেত্রে এই জিনিসটাকে ডিলে করা হয়, ডিলেড অফ দ্য ডায়ালাইসিস। এবং এক না একদিন কোনো না কোনো সময় যদি ডায়ালাইসিস দিতেই লাগে, তখন কিন্তু সেটার প্রিপারেশনটা যদি 1-1.5 বছর আগে থেকে করা হয়, তাহলে একটা পেশেন্ট দীর্ঘদিন ভালো থাকতে পারে, যদিও তার কিডনিটা বিকল হয়ে গেছে। সেটাই আমার আজকে বলার বিষয় ছিল। এবং যদি কোনো খাদ্য তালিকা নিয়ে এবং ফুড হ্যাবিট নিয়ে যদি কিছু ডিসকাস করার থাকে, কোনো কিছু জানার থাকে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার এই ভিডিওটা লাইক এন্ড শেয়ার করতে পারেন। ধন্যবাদ।